ভুতুরে ভোটার এ রাজ্যের নতুন কিছু নয়। কিংবদন্তি গায়কও মৃত্যুর পরে এসে ভোট দিয়ে যাচ্ছেন, এহেন ছবি আমরা খাস কলকাতাতেই দেখেছি। তবে চম্পাহাটিতে যে ছবি দেখতে পাওয়া গেল তাতে চক্ষু চড়ক গাছ ভোট কর্মীদের। স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গেল চম্পাহাটিতে এক আধজন ভুতুরে ভোটার নয়, একেবারে 4 থেকে 5,000 ভুতুরে ভোটার, এবং তারা সবাই উত্তরের বাসিন্দা। আবার 3-4 জনের ফোন নাম্বার একটাই। ভয়ঙ্কর এই কাণ্ড চম্পাহাটিতে, দেখুন। শিলিগুড়ি, মালদহ বা মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির দূরত্ব কয়েকশো কিলোমিটারের। অথচ শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদহের বাসিন্দাদের নাম জল জল করছে চম্পাহাটির ভোটার লিস্টে। ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়ে ব্যাপক গরমিলের ছবি। বারুইপুরের চম্পাহাটিতে মাত্র 1 বছরেই ভোটার বেড়েছে 4 থেকে 5,000। লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল 18,000। চলতি বছরেই ভোটার সংখ্যা হয়েছে 22,000। চম্পাহাটির ভোটার তালিকায় নাম আছে মালদহের ভোটারের, তালিকায় নাম পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ ও শিলিগুড়ির ভোটারেরও। এছাড়াও এক ফোন নম্বরে রয়েছে একাধিক ভোটার। কিভাবে মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদহের ভোটারের নাম এলো বারুইপুরের ভোটার লিস্টে? কোনো জায়গায় বাইরে থেকে অনেকভাবে ফোন করে আমাদের এক সদস্য সে ফোন করেছিল, যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাচ্ছে একটা সাইবার ক্রাইম চক্র। সেখান থেকে কিছু লোকের নামও উঠে এসছে যেগুলো মারাত্মক অপরাধ, এবং এগুলো বিভিন্নভাবে টাকা নিয়ে কিছু পয়সার বিনিময়ে এই সাইবার ক্রাইমগুলো চলছে। গরমিল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। ভোটটা ঢুকিয়ে আমাদের দলকে হারাবে, বা পশ্চিমবঙ্গে যে আগামী 2026-এর যে ভোট, আগামী আসন্ন ভোট, সেই ভোটকে যাতে ওরা জিততে পারে চক্রান্ত করে, বিভিন্নভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে চক্রান্ত করে আমাদের দলকে হারাতে চাইছে। এবং পাল্টা তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। রাজ্য সরকারের কর্মী দিয়েই ভোটার লিস্ট সংশোধন করা হয়, এটাই কি নেবে রাজ্য? প্রশ্ন করেছে বিজেপি। সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি। কিভাবে শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদহের ভোটারের নাম উঠল চম্পাহাটিতে? কেন ভোটার লিস্ট সংশোধনের সময় এই ভুতুরে ভোটারদের কথা চোখে পড়েনি নির্বাচন কমিশনের? ভোটার তালিকায় এই কারচুপি কিসের স্বার্থে? রিপাবলিক বাংলা। আর এই ভুতুরে ভোটার কাণ্ডে তৃণমূলকে অর্থাৎ রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিজেপি তো বিদ্ধ করেইছে। অধীর রঞ্জন চৌধুরী বলছেন এ রাজ্যে যত ভুয়ো ভোটার সব তৃণমূলের আমদানি। যদিও শাসক দল চেষ্টা করেছে কেন্দ্রের ঘাড়ে দায় ফেলে এড়িয়ে যাওয়ার, কিন্তু যে রাজ্যে শাসক দলের ছোটখাটো নেতারাই অনায়াসে নাম তোলার আশ্বাস দেন সভায় সভায় গিয়ে, সেখানে শাসক দলকে দায় এড়াতে পারে। বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বারুইপুরের চম্পাহাটির ভোটার তালিকায় 4,000 ভুতুরে ভোটারের হদিশ। গরমিলযুক্ত তালিকায় কোথাও উত্তরবঙ্গের জেলার বাসিন্দাদের নাম, তো কোথাও একই ফোন নাম্বার 4-5 জনের নামের পাশে। রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে চম্পাহাটির এই অস্বাভাবিকভাবে ভোটার সংখ্যা বৃদ্ধির এই খবর। কদিন আগেই রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? একদিন না একদিন তো বেরোবে। কিন্তু মহারাষ্ট্রে ফলাফল বেরোনোর দীর্ঘদিন পর ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেখানে বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই মমতা কেন সরব হয়েছিলেন? প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে, আর এরা মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। ভোটার তালিকা নিয়ে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার নেত্রী কি বলেছিলেন মনে পড়ে? অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করে, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, চাকরিটাই কাজটা ভালো করে দেবে। পঞ্চায়েত ভোটে বুথ দখল, লাগামহীন ছাপ্পার মতো ঘটনা দেখতে অভ্যস্ত বাংলা। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকবে ভেবে কি অবলম্বন করা হচ্ছে অন্য কৌশল?
যে এলিগেশন যে করছে ম্যাক্সিমাম তো বিজেপি করছে, বিজেপির হাতে আছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কোনটা ভুয়ো ভোটার, কোন কোন লোক মারা গেছে, কে কে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় গেছে, শিফট করে গেছে, এইগুলো দেখার। তবে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনকে দোষারোপ করার জায়গায় আছে কি শাসক দল? বেশ কিছুদিন আগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিলেন শুনুন। এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, ভিএলইরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের। চম্পাহাটির ঘটনা নিয়ে শাসক দলকেই কাঠগড়ায় বাম কংগ্রেসও। এ বাংলায় সব হয়, এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকা দেবে। আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন, তো আমরা বহুদিন ধরে বলছিলাম। এত শক্তিশালী সংগঠন সত্ত্বেও শাসক দলের অগোচরে ভোটার তালিকায় গরমিল কি আদৌ সম্ভব? 26-এর বিধানসভা ভোটে কোনো নোংরা খেলার জন্য আগে থেকেই জমি প্রস্তুত করে রাখা হচ্ছে না তো? রিপাবলিক বাংলা। হাওড়ার লিলুয়ায় গুলিবিদ্ধ প্রমোটার, তাকে তার আবাসন থেকে বের করে এনে কথা বলার ছলে দুষ্কৃতীরা হামলা চালায়। গুলিবিদ্ধ প্রমোটার হাসপাতালে চিকিৎসাধীন, তদন্ত করছে পুলিশ। হুগলির চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন কাটতে না কাটতেই ফের হাওড়ায় শুট আউট। এবার টার্গেট তৃণমূল ঘনিষ্ঠ এক প্রমোটার। শুক্রবার রাতে হাওড়ার লিলুয়া থানা এলাকার গোশালা রোডে আবাসনের সামনেই গুলিবিদ্ধ হন প্রমোটার রাজেশ সিং। প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছেন তিনি। ঠিক এই জায়গাটায় গুলি চলে, ভেতরে একটি জন্মদিনের পার্টি চলছিল এবং সেখান থেকে তাকে ফোন করে তাকে ডেকে আনা হয়। ঠিক এই জায়গাতে দুজন বাইক চালক আসে, এই রাস্তা ধরে আসে, সামনে থেকে একেবারে গুলি করে এবং তার হাতে ছুঁয়ে তার পেটে লাগে। শুক্রবার রাতে লিলুয়ার গোশালা রোডের এই বহুতলের সামনেই অতর্কিতে হামলার পরেই চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। यहाँ पे कभी कभी वो लोग कोई आते थे, रात में जाते थे। ऐसे कोई फैमिली तो यहाँ नहीं रहता है। यहाँ पे कोई कभी आदमी आता था, कभी कभी जाता था। कोई आइडिया नहीं हमको। आप अभी आ रहे हैं रात में, तब पता चला है। तो हम लोग तो अनसेफ फील कर रहे हैं, ऐसा हुआ है तो अनसेफ ही है। जो ব্যবসায়ী এই প্রমোটার প্রায় 15 বছর ধরে প্রমোটিং করছে এবং অবশ্যই তৃণমূল আশ্রিত সেই দলটাকে সে সাপোর্ট করে এবং সেখানে একেবারে সরাসরিভাবে জড়িত। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি এখানে থাকে না, নিজে এখানে থাকতো এবং এই ফ্ল্যাটে থাকতো, কিন্তু এখানকার মানুষরা মুখ খুলছেন না। তাহলে কারণটা কি? কোন ভয়? কে এই রাজেশ সিং? রাজেশ সিং একজন প্রমোটার। অপরাধের রেকর্ড আছে রাজেশের। খুনের অভিযোগে জেলও খেটেছেন তিনি। 2টি থানায় নাম রয়েছে তার। শাসক দলের সঙ্গেও যোগাযোগ। পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে হাওড়ায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে দাবি করছেন বিরোধীরা। একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চুপ। যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, যে রাজ্যের বিরোধী দলনেতাকে 4 বার সাসপেন্ড করে দেওয়া হয়, বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া যে রাজ্যে চলেছে, তো সে রাজ্যে যেখানেই বিরোধী শূন্য হবে, যেখানেই স্বৈরতন্ত্র জন্ম নেবে, আর তারপরে যেটা হবে সেটা হবে মৃত্যু। ও নিশ্চয়ই এফআইআর করেছে বা পুলিশকে জানিয়েছে। পুলিশ ডিপলি অনুসন্ধান করুক কারা এই কাজের সঙ্গে যুক্ত। তিনি যিনি হন না কেন, ওই দলেরই হোক, বাইরের দলেরই হোক, যে কেই হোক না কেন, এটা তো অন্যায়। অপরাধ জগতের সঙ্গে প্রমোটারের সরাসরি যোগের অভিযোগ উঠে এসেছে। তা থেকেই কি খুনের চেষ্টা, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কারণ, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। প্রসেনজিৎ অধিকারী ও রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লালমাটির দেশ না কুরুক্ষেত্র? বীরভূমের কাকরতলায় যে কাণ্ড ঘটেছে তাতে কুরুক্ষেত্র বললেও কম বলা হবে না। বীরভূমে গত কয়েকদিন ধরেই, বেশ কিছুদিন ধরেই কাজল গোষ্ঠী বনাম অনুব্রত গোষ্ঠীর লড়াই চলছে। এই কদিন আগে এক তৃণমূল কর্মীর পা উড়ে গেল, এবার আর এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হলো, অথচ প্রশাসন নির্বিকার।
এই ছবিটা দিন দশেক আগে বীরভূমের কাকরতলার। অনুব্রত গোষ্ঠী বনাম কাজল শেখ গোষ্ঠীর সংঘর্ষ যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল। বোমাবাজিতে পা উড়েছিল এক তৃণমূল কর্মী। দিন দশেকের মাথায় ফের রণক্ষেত্র বীরভূমের কাকরতলা। কাকরতলা থানার বড়া গ্রামে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অপর গোষ্ঠীর কালো শেখের এবং তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার রাতে শেখ নিয়ামুল নামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলেরই শেখ কালো গোষ্ঠীর বিরুদ্ধে। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, তারপর 10-12 জন ছিল। ওরা ধরে পেরে পা হাত ভেঙে দেয়, কাটারিতে ছুটিয়ে দেয়। এদিকে শেখ নিয়ামুলকে খুনের খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লোহার রড ও হাতুড়ি। এবং এখানে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে, বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। এই লোহার রড পুলিশ বাজেয়াপ্ত করছে, হাতুড়ি বাজেয়াপ্ত করছে। প্রত্যাশিতভাবেই গোটা ঘটনাকে ব্যক্তিগত বিবাদের রূপ দিতে ব্যস্ত তৃণমূল। সেটা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। পুলিশের কোর্টে বল ঠেলে দিলেন কেষ্টমণ্ডলও। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুলিশ আছে। কিন্তু আদৌ কি পুরনো বিবাদ? স্থানীয় বিজেপি নেতৃত্ব তো অন্য কথা বলছে। বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজি হলো, কেষ্টবাবু আনলিগ্যাল বালির জন্য সবকে ভরে দিল। এখন এখানে ইললিগ্যাল কয়লার জন্য এরা মরে গেল। কেষ্টমণ্ডল চাইছে যে তার ক্ষমতা বৃদ্ধি হোক, আর কাজল শেখ চাইছে যে তার লোকেরা করে খাক। এদিকে কাকরতলা থেকে এদিনও উদ্ধার করা হয়েছে তাজা বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। বীরভূমের মাটিতে কেষ্ট কাজলের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। এলাকা দখল ও বালি খাদানের ভাগবখরা লড়াইও নিত্যদিনের বলে দাবি রাজনৈতিক মহলে। তৃণমূল যতই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করুক, ক্ষমতার লড়াই বারবার সামনে চলেই আসে। 1 বছর পরেই বিধানসভা ভোট। দ্বন্দ্ব থামাতে বীরভূমে কোর কমিটি গড়েছেন খোদ দলনেত্রী। কিন্তু তৃণমূলের হাতেই তৃণমূলের মরণ যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে লাল মাটির দেশে। মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তের হাড়িটা হাতে ভাঙতেই জাতীয় রাজনীতিক কার্যত তোলপাড়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে গাড়ি গাড়ি টাকা পেয়েছিল কারা? মোদীকে হারাতে কাদেরকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র? তা জানতেই এবার তদন্তের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government. ये जो खुलासा किया गया है ये कंसर्निंग है, ट्रबलिंग है और इसको लेके काफ़ी सारी चिंताएं हैं फॉरेन इंटरफेरेंस को लेके भारत के अपने अंदरूनी मामले में। 24 লোকসভা ভোটে 400 আসন টপকে যাবে বলে আত্মবিশ্বাসী ছিল বিজেপি, কিন্তু ফল বেরোতেই দেখা গেল অন্য ছবি। 240-এই থামতে হয় মোদি ব্রিগেডকে। বিজেপির টার্গেট পূরণ না হওয়ার কারণ কি? 20 ফেব্রুয়ারি যার খোলসা করেছে মার্কিন প্রেসিডেন্ট। সরাসরি আন্তর্জাতিক চক্রের অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government. ট্রাম্পের এমন বিস্ফোরক তথ্য সামনে আসতেই তোলপাড় জাতীয় রাজনীতি। শুক্রবারই উদ্বেগ প্রকাশ করে খোদ বিদেশ মন্ত্রক। ये जो खुलासा किया गया है ये कंसर्निंग है, ट्रबलिंग है और इसको लेके काफ़ी सारी चिंताएं हैं फॉरेन इंटरफेरेंस को लेके भारत के अपने अंदरूनी मामले में। গণতন্ত্রের উৎসবেই বিদেশি ফান্ডিং যে সত্যি আশঙ্কার তা এক বাক্যে মেনে নিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। যে সমস্ত রাজনৈতিক দল আদানি বিতর্কে এত সোচ্চার ছিল তারা কিন্তু অত্যন্ত নীরব। তাই কারা টাকা পেয়েছে, কোথায় খরচা করেছে সেটা জানা অত্যন্ত জরুরি। ভারতবর্ষের গণতন্ত্রের স্বার্থে, ভারতবর্ষের সার্বভৌমতার স্বার্থে আমরা আশা করব ভারত সরকার সব হোয়াইট পেপার প্রস্তুত করবে এবং দোষীদের শাস্তি দেবে।
মোদিকে ক্ষমতাচ্যুত করতে খাল কেটে কুমির ডাকলো কারা? সূত্রের খবর, ভোটে 182 কোটি টাকার অনুদান ঠিক কোথায় খরচ হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। 48 ঘন্টার মধ্যে তদন্তে সবুজ সংকেত দিতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অনুদানের টাকা কার পকেটে গিয়েছিল, কি স্বার্থ ছিল এর নেপথ্যে, সব প্রশ্নের উত্তর পেতে আয়কর বিভাগ সহ অন্যান্য এজেন্সিও মাঠে নামতে চলেছে। अब मोदी जी के काम का करिश्मा अगर कांग्रेस के कैलकुलेशन का कबाड़ा करेगा तो इसी तरह से विदेशी सुपारी और इस तरह की सियासत, विरोधी सियासत दिखाई पड़ेगी, क्योंकि उनके पास जो है वो तर्कों और तथ्यों से बात करने का कोई कारण रह नहीं गया है। লোকসভা ভোটের আগে বহুবার বিদেশ থেকে দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। বছর ঘুরতে না ঘুরতেই ভারতের নির্বাচনে সোরস বাহিনীর চক্রান্তের যে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তা দেশের একতা অখণ্ডতার জন্য যথেষ্ট উদ্বেগের। প্রশ্ন হলো, কংগ্রেস কি তাহলে যুক্তরাষ্ট্রের মদতেই ভোটে আসন সংখ্যা বাড়ালো? ক্ষমতার লোভে কি দেশের নিরাপত্তাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যায়? তবে চক্রান্তকারীদের মুখের মতো জবাব দিয়েছে দেশের জনতা। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিঁড়ে গণতন্ত্রের জয়ধ্বজা উড়িয়েছেন দেশবাসী। রিপাবলিক বাংলা। অসম বিধানসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার থেকে আর নামাজের জন্য যে 2 ঘন্টার বিরতি দেওয়া হতো সে বিরতি থাকবে না। কেউ নামাজ পড়তে চাইলে বিরতি নিতেই পারেন, তবে তার জন্য অধিবেশন বন্ধ থাকবে না। जिसको नमाज पढ़ना है जरूर हो अपना नमाज अदा करेगा, उसमें कोई आपत्ति नहीं है, लेकिन जो 2 घंटा वाला छुट्टी थे वो अभी से आगे नहीं होगा। এমনই ঐতিহাসিক সিদ্ধান্ত আসামে। এই সিদ্ধান্তের ফলে 90 বছরের নিয়মে বদল। এবার থেকে শুক্রবার জুম্মার নামাজের জন্য আর কোনো বিরতি নয়, আর 5টা দিনের মতোই চলবে অধিবেশন। গত বছর অগস্টে বিধানসভায় একটি প্রস্তাব পাশ হয়, তারপরই এই সিদ্ধান্ত কার্যকর আসাম বিধানসভায়। ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে? आज हमारे विधायक लोगों ने निर्णय किया शुक्रवार का दिन भी हम लोग विधानसभा करेगा, नॉन स्टॉप हम लोग विधानसभा करेगा। 2 घंटा का हमें छुट्टी नहीं चाहिए। जिसको नमाज पढ़ना है जरूर हो अपना नमाज अदा करेगा, उसमें कोई आपत्ति नहीं है, लेकिन जो 2 घंटा वाला छुट्टी थे वो अभी से आगे नहीं हो। ব্রিটিশ আমলে 1937 সালে মুসলিম লীগ এই সিদ্ধান্ত নেয়। রাজ্যের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার নামাজের জন্য 2 ঘন্টা বিরতি ছিল। মুসলিম লীগের নেতা সৈয়দ সাদুল্লাহ এই নিয়ম চালু করেন। তখন থেকেই চলে আসছিল এই নিয়ম। তবে বিরোধীদের অবশ্যই এসব চোখে পড়ছে না। তাদের দাবি ধর্ম নিয়ে খেলা করাই বিজেপি আর এসএস এর স্বভাব। आउट ऑफ 126 31 मुस्लिम MLAs जिस असेंबली में है, उसमें फ्राइडे ब्रेक सिर्फ 1-1.5 घंटे के लिए अगर ब्रेक हो जाता है, हम लोग प्रेयर के लिए चले जाते थे, आस पास में मस्जिद है और कोई प्रॉब्लम नहीं था इससे पहले। लेकिन दुश्मनी है, अब आपको मालूम है कि बीजेपी वाले इनको धर्म को लेकर खेलना इनको अच्छा लगता है। किसी और धर्म पे अटैक करके अपने धर्म को थोपना, ये इनका आइडियोलॉजी है। बीजेपी RSS वालों का एक ट्रेडिशन है, मूड है। একই সুরে সুর মিলিয়েছে কংগ্রেসও। আমি মনে করি না যে আসামের মুখ্যমন্ত্রী এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা ওনার নেওয়া একেবারেই উচিত হয়নি। তার কারণ হচ্ছে যে কোনো সম্প্রদায় যে কোনো ধর্মীয় আচার আচরণ করার জন্য যে গতানুগতিক ধারাবাহিকতা চলছে সেটাকেই মান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। সেখানে এটার অদল বদল করা যে কোনো একটা সম্প্রদায়ের মানুষের উপরে আঘাত আসতে পারে, তারা দুঃখ পেতে পারে, এটা করা উচিত নয়। মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে ব্রিটিশ আমলের ঔপনিবেশিকতার চিহ্ন ধুয়ে মুছে সাফ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।